আমি হয়তো আইটেম সঙ্গে কাজ করছি কিন্তু পোশাকগুলো আরেকটু মানে আটকে উঠেছি যে পোশাকটা এরকম ছিল। আমি জানি এটা কতটুকু খারাপ লাগবে, অত বড় একটা স্ক্রিনে কিভাবে আসে। আমি নিজেও অনেক সময় লজ্জা পাই, আমার নিজেরও লজ্জা লাগে। আমি এই জগতের মানুষ না, স্রষ্টা আমাকে কেন এনেছে আমি জানি না। আমার চিৎকার কান্না শুনে নেই কেউ, হ্যাঁ, কিন্তু আমার পোশাকটা দেখেছে। 2 বছর আগে সাকিব ভাইয়ের এই জায়গাটায় আসা উচিত ছিল। যখন সে মায়ের খেয়েছিল এফডিসিতে, তখন তাকে বাঁচাতে কেউ এগিয়ে আসেনি। সিনিয়র আর্টিস্ট মারা গেছেন, তার লাশটা এফডিসিতে নেওয়া হয়েছে, কিন্তু সেখানেও শাকিব খান এসে একবার দেখে যায়নি। আমি মনে করি অভিমানটা ছুঁড়ে ফেলে দিয়ে এখন তার দায়িত্বটা নেওয়া উচিত। এখনকার ফিল্মে দিলদার নাসরিনদের মতো জুটি দেখা যায় না কেন? সালমান ভাই তার সাথে খুব খুনসুটি করতো, আর সালমান ভাইকে খুব মারতো। তাহলে একটু আসেন। চলচ্চিত্রের আইটেম সঙ্গে কিভাবে যুক্ত হলেন? যদি এই কোশ্চেনটা অনেকবারই আসলে উত্তর দিয়েছেন আপনি। আমি বলতে পারি না কিভাবে কি হয়েছে। এটা আসলে দিলদার ভাইয়ের সাথে কাজ করার পরে আসলে একটা ছবি ছিল, সালমান ভাইয়া করেছিল, ওই ছবিটার গানটা করছিলাম। স্বপ্না আপা নামের একজন ছিল, তার সাথে আমি একটি গান করছিলাম। তো ওই গানের সময় অনেক ডিরেক্টর আমাকে দেখলেন, দেখে আমাকে চুজ করলেন। ইনস্ট্যান্ট ওখানে আমাকে একটা মানি দিলেন, ড্রেসম্যানকে পাঠালেন যে ওর মাপ নাও। এইভাবেই আসলে শুরু হয়ে গেছে। নাচ দেখলেন আপনি ভালো নাচ করতেন, নাচ কি শিখেছিলেন? আমি ছোটবেলায় আমার এলাকায় যাদের বিয়ে হতো জোর করে যে ডান্স করতাম গায়ে হলুদে। আর আমি চারিপাশে আমার হিন্দু বান্ধবীরা ছিল, ওদের তো পুজো টুজো হতো, ওখানে আমি ওই পুজোতেই ডান্স করতে করতে আমি এরকমই ডান্স শিখে গেছি আর কি। আচ্ছা, এরপর তো এক চিঠি আপনি আইটেম সঙ্গে কাজ করেছেন এবং কৌতুক অভিনয় শিল্পী হিসেবে আপনি অনেক জনপ্রিয়। আইটেম সঙ্গের পোশাকগুলো দেখে আপনি কান্না করেছিলেন অনেক। আমি মেকআপ রুমে তো একটু আইটেম সংগুলো একটু অশ্লীলতায় ছিল, অশ্লীলতা ছিল বলতে কি আসলে ছিলই। আমি মেকআপ রুমে যে কান্না করতাম, সেই কান্নার আওয়াজ জানি আবার বাইরে না যায়, তখন আমি কলটা ছেড়ে দিতাম। কলটার পানিগুলো শব্দ হতো, তখন জানি কানে আমার কান্নার আওয়াজটা কম যেত। এই কথাগুলো আপনারা হচ্ছে আমরা ড্রেস রুমে ঢুকে যেতাম, ড্রেস রুমে ঢুকে আমরা কান্না করতাম, তখন আমাদের মেকআপ গুলো নষ্ট হয়ে যেত। তখন আবার আমার মেকআপ টেবিলে বসতে হতো। তখন পিছন থেকে, তখন তো খুবই মানে একদিনে 4-5টা ছবির কাজ করতে হয়। তখন বলতো আপু তাড়াতাড়ি করেন, হ্যাঁ লেট হয়ে যাচ্ছে। কারণ আমার সাথে তো আরও সিনিয়র আর্টিস্ট থাকতো, তারা তখন ওই কোনো রকম মেকআপটা করে দৌড় দিতাম। আর যখনই আমাদের ভালো কোনো সিকোয়েন্স হতো তখন বলতো নিজের ড্রেস নিয়ে আসতে, আর যখনই আইটেম সং হতো তখন তারা বানাতো। সেই সময় কেউ ডিরেক্টরদের সাথে কথা হয়নি যে ভাই আমি হয়তো আইটেম সঙ্গে কাজ করছি কিন্তু পোশাকগুলো আরেকটু ঠিকঠাক হলে আমাদের হাজার বললো তখন লাভ হতো না, কারণ তারা তো তাদের বিজনেসের কথা চিন্তা করতো। তবে দেখেন, সবচেয়ে বড় কথা সেটা আপনি বাদ দেন, আমি বর্তমানে কি দেখছি, মানে যেই পোশাকে দেখি আমার নিজেরই লজ্জা লাগে। বসুন্ধরাতে গেলেও লজ্জা লাগে। এখন দেখি যেসব ড্রেস পরে আসে ক্যামেরার সামনে, এই আমরা তো শিল্পী, সেটা আমাদের কাজের ক্ষেত্রের জন্য, কাজের জন্য, দর্শককে দেখানোর জন্য, সেটা আমাদের অভিনয়। কিন্তু এখন যেগুলো দেখি সেটা কি অভিনয়, সেটা কাজ? কিভাবে আসে আমি নিজেও অনেক সময় লজ্জা পাই, আমার নিজেরও লজ্জা লাগে। এখন এগুলো বললে আসলে অনেকেই এটা দেখে বলবে কি ঢং করে, আসলে ঢং না। আপনাদের কাছেই প্রশ্ন রাখলাম যে এখন অনেকেই দেখছেন ক্যামেরার সামনে চলে আসে, মনে করে যে এটাই একটা ফ্যাশন, এটাই অনেক কিছু। কিন্তু আমরা যে একটু ছোট পরে ওটা অভিনয়ের জন্য কাজ করেছি, সেটাকে নিয়ে কিন্তু সারা জীবন একটা সিল মেরে দিল। সবকিছু মিলে আসলে একটু আগে যেটা করেছিলেন আপনারা, সেটা হচ্ছে চরিত্রের প্রয়োজনে করেছিলেন, রাইট? ওটা তো আমার নিজের শখের জন্য না, আমার চোখের জল কিন্তু কেউ দেখেনি। বলেন যে সবাই চরিত্রের প্রয়োজনে কিন্তু পোশাকটা, রাইট? আমি শুধু বলছি আপু, আমার চোখের জল দেখেনি, আমার চিৎকার কান্না শুনে নেই কেউ, হ্যাঁ, কিন্তু আমার পোশাকটা দেখেছে। আমার ক্যামেরার সামনে যে অভিনয়টা করেছি সেটা দেখেছে। এমনও হয়েছে একটা গান করে কিংবা পোশাকটা আমার ভালো লাগেনি, একটা গান করেছি, 2-4 রাত আমি ঘুমাইনি, মানে আটকে উঠেছি যে পোশাকটা এরকম ছিল, শর্টটা এইভাবে নিয়েছে। অনেক সময় না করতাম, বললো না এইভাবেই দাও। আমি জানি এটা কতটুকু খারাপ লাগবে, অত বড় একটা স্ক্রিনে কেমন দেখা যাবে, আমি জানতাম। এই জন্য ছবি দেখিনি কখনো, আমি শুধু
ফুলের মতো বউ ছবিটা দেখেছিলাম, এছাড়া আমি কখনো যে সিনেমা হলে ছবি টবি দেখি নাই। লাস্ট আমি সত্তা ছবি পোশাকের জন্য নিজের কাজগুলো আপনি সিনেমা হলে গিয়ে না, দেখেননি, আর সময়ও ছিল না, সত্যি কথা বলতে সময় আর কোথায়। আপনি অনেক সম্মানই নিতেন সেই সময়। আমার মনে হচ্ছে অনেক আগে একবার পত্রিকায় পড়েছিলাম একটা গানের জন্য আপনি ওই সময় খুব ভালো না, আমি সম্মানই নিতেন। ওই সময়ই অনেক কারণ আপনার অনেক ডিমান্ড ছিল তখন। আমরা এই গল্পগুলো তবে শুনবো। ভুল করেছি, আমি যদি আরো যা নিতাম তার চেয়েও যদি আরো ডাবল চেতাম আমি তখন নিতে পারতাম, কিন্তু আমরা কখনো এইসব চিন্তা করিনি। আমি চিন্তা করছি এভরিডে আমি কাজ করব, এভরিডে। আর ভয় পেতাম যদি কোনো কিছু ডিমান্ড করি যদি আমাকে পরে না নেয়। চলচ্চিত্র ছাড়া আমি তো আর কিছু তখন বুঝি না, বিকজ আমি 13-14 বছর বয়সে এসেছি, আমি তো আর পৃথিবীর কিছু দেখিনি, এটাই দেখেছি। 14 বছরে আপনি চলচ্চিত্রে 14 বছরও না, 13 বছর। হ্যাঁ, তো আমার পৃথিবী ওটাই ছিল। এর বাইরে যে কিছু আছে, কিছু করে খাওয়া যায়, কোনো কাজ আছে, সেটা তো আমি চিনিনি। আর যেখানে আমি আস্তে আস্তে বড় হয়েছি আমার কাছে ওটাই মেন ছিল। আর অন্য কিছু চিন্তা করার মতো, অনেকে বলে হ্যাঁ তখন আপনারা চলচ্চিত্র ছেড়ে দিতেন। আরে ভাই, চলচ্চিত্র ছেড়ে দিব, আমি তো অন্য কিছু চিন্তামই না, জানতামই না। ইভেন এখনো বলে সময় দিয়ে দিয়েছেন, এক জীবন দিয়ে দিয়েছেন চলচ্চিত্রের জন্য। আর এটা ছাড়া আমি অন্য কোথায় যাব?